এই কথাটা বলার জন্য ফুপিকে দিয়ে ফোন করানো লাগে, তুমি বলতে পারতে না? তোমার তো ঘুমই কাটছে না। তোমার যদি ব্রেকআপ হতো তাহলে তুমি বুঝতে। তুমি তো আসো, জীবিত আছো, আমি কেন আর একটা বিয়ে করতে যাব? আমার এক বিশ্বস্ত ছোট ভাইয়ের ঠিকানাটা দিলাম, পরে জানতে পারলাম সে নাকি সুমন ভাইয়ের বন্ধু। অয়ন যদি এটা ঘুণাক্ষরেও জানতে পারে, সাথে সাথে ও ওখান থেকে সটকে পড়বে। আর তোমাকে কেমন দেখাচ্ছে জানো? কেমন? 50 বছরের বুড়ির মতো। এখন তো তুই তার বউ, এগুলো তো তোরই। আর ওই মেয়ে বাসা আসলে কি আর না আসলে কি? রবন্তী, পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড রিনি। হ্যালো। কোনদিন কোন বেড়ির মুই বা কোন মাইয়ার মুই তাকাইছো? তোমার জীবন আমি একটা শেষ করে দিম। তুমি কোনো সিম ইউজ করবে, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে, আর আমি টেরও পাবো না, তাই না? তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো। আমার মনে হয় কাজটা তুই ঠিক করছ নাই। বেচারার বউ মরতে মাত্র কয়দিন হলো, এর মধ্যে কি কেউ কারো ভুলে যেতে পারে? আপা, সে তার আগের বরে ভুলে যেত। আরে সেটা তো জোর করে সম্ভব না। আরে আমি বুঝাই দিচ্ছি শালিকা, আমি বাইরে টাইপ দিতে বসছি, পরিমাণ মতো বেশি টাইপ দিলে বিপরীত হইতে পারে, আমি দেখতেছি। আরে ভাই ভাই আসেন আসেন, আরে ভাই ভাই আসেন আসেন, বসেন বসেন বসেন, আমি চা নিয়ে আসি। চাও চাও চা বানিয়ে নিয়ে এসো, যাও। ভাই তুমি এখানে কেন আসছো? বুবলি, তুমি এখনো আমার উপর রাগই রয়েছো, আমি তো কিছু বলতে পারতে। আরে না না, রাগ করবো কেন? ভাইরা ভাই আপনি বসেন, তুই আয় না। মা, অয়ন ঘরে আছে? হ্যাঁ আছে তো, কেন ডাকবো? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, ওর কি হয়েছে জিজ্ঞেস করেছিলি? কেন এত চুপচাপ থাকে? আচ্ছা, জিজ্ঞেস করে লাভ কি? ওকে জিজ্ঞেস করলে তো ও আমাকে কিছু বলবে না। আমার কিন্তু তা মনে হয় না, তুই একটু চেষ্টা করলেই জানতে পারবি। ঠিক আছে। আগে তো বাসায় থাকতো, বোঝা যেত, এখন তো কিছুই বোঝা যায় না, কেন এত চুপচাপ থাকে? আমার কি মনে হয় জানো, তোমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে। আর তোর কথা শুনে কি মনে হয় জানিস, তুই এখনো বড় হসনি, ছোটই আছিস। এই তো, আমি তো জানি তুমি সবসময় তোমার ভাতিজার পক্ষে চলে যাবে। যাবই তো, কারণ ও আমার রক্ত। তুই আমার রক্ত না, তোর বাবার রক্ত। ও তাই না? আচ্ছা ঠিক আছে, বাবা যখন বিদেশ থেকে আসবে বাবাকে বলবো আমাকে সাথে করে নিয়ে যেতে, আর তুমি থাকবে তোমার ভাতিজার সাথে, তোমার রক্তের ভাতিজা। শোনো, সেটা আর তোমার বলতে হবে না, তোমাকে বিয়ে দিলে তুমি এমনিই চলে যাবা। তখন তাহলে তোমার ভাতিজাকে স্থায়ী করে ফেলো। আমি চাইলে ওকে এমনিই স্থায়ী করতে পারি, শুধু তুই যদি রাজি থাকিস। মা, তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা সম্ভব না। অয়ন আমার ভালো বন্ধু প্লাস কাজিন, এর চেয়ে আমি ওকে অন্যরকমভাবে চিন্তা করতে পারি না, আর দ্যাট ইজ এনাফ। তুমি এইসব উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে একদম বের করে দেয়। বস, ওর নাম পলাশ, ওর কথা আমি বলছিলাম, অলরেডি ও কাজ শুরু করে দিছে। তোমার নাম পলাশ? জি ভাইয়া। সুমনকে চেনো তুমি? জি। মিঠুর কাছ থেকে কথাটা শোনার পর আমি খুবই অবাক হয়েছি, সেই জন্যই তোমাকে বাসায় ডেকে পাঠিয়েছি। তো তুমি তো সবই জানো। অয়নকে চিনতে? জি না, আমি সুমনের স্কুল ফ্রেন্ড, আগে এক মহল্লায় থাকতাম, পরে টঙ্গীতে চলে যাই। ও, তাহলে তো ভালোই হলো। অয়ন তোমাকে চেনে না? তুমি কি ওর ঠিকানাটা পেয়েছো? জি ভাইয়া, ঠিকানাও পেয়েছি। ওটা ওর ফুপুর বাসা, ফুপা বিদেশে থাকে, আর বাসায় এখন ওর ফুপু ওর ফুপাতো বোন থাকে। ফুপাতো বোনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে বাসায় আছে এখন। এক্সেলেন্ট, একদিনের মধ্যে তো তুমি অনেক ইনফরমেশন কালেক্ট করেছো। জি বস, বলছিলাম না খুব ভালো বুদ্ধি আছে। পলাশ, তোমাকে কিন্তু আরো সাবধানে থাকতে হবে। বস, আমার বিশ্বাস ও খুব দ্রুত বাকি ইনফরমেশন বার করে নিয়ে আসতে পারবে। সামান্তার ব্যাপারে তুমি কোনো ইনফরমেশন কি কালেক্ট করতে পেরেছো? জি না ভাইয়া,
তবে আপনি কোনো টেনশন করবেন না, আমি খুব দ্রুত জেনে নিতে চেষ্টা করব। তবে খুব সাবধানে। ও যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে পালিয়ে যাবে, ওকে আমরা খুঁজে পাবো না। সেক্ষেত্রে আমাদের কাজের একটু অসুবিধা হবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি বস, আপনি কোনো টেনশন করেন না, আমরা এতদিন পর একটা ঠিক টপ ফেলতে পারছি। কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে রইছো? না ওই কি বিশ্বাস করো তুমি, আমি ঠিকই পার্কে বসে আছিলাম বুঝছো, বসে বসে ওই তোমার কথাও চিন্তা করছি। আর ওই অত বাদাম খাই নাই, আদামন খাই নাই, 10টার বাদাম খাইছি, 10টা, বিশ্বাস করো, মিথ্যা কই না। এই, আমি কি তোমারে বাদামের জন্য কোনো কথা বলছি? কাম সারছে তো কির ভিন্নে বলছো? কিসের জন্য বলছি সেটা তুমি ভুলে গেছো কেন? বারে বা, সেটা তো তুমি ভুলবাই, কারণ তুমি তো এখনো মনে প্রাণে সারাক্ষণ তুমি তোমার আগের বইয়ের কথা চিন্তা করো। আমি কি করি আসছি সেটা তো তোমার জানার দরকার নেই। তুমি কিভাবে আসছো? হেলিকপ্টার দিয়ে আসছি, তবে আকাশে চলে যে হে হেলিকপ্টার দিন, 3 চাক্কার হেলিকপ্টার দিয়ে আইছি। তুই কি লাইছো? সারা রাত পার্কে বসে দেখতে হারো না? হারারে তুমি পার্কে বই থাকবো, মনটার মধ্যে কেমন জানি একটু ব্যথা ব্যথা অনুভব করতে আসছিলাম। হেলপিন্ডে বাসায় আইছি, বাসায় ও কত নেল্লা হাল্লা বই রয়েছিল, দেখি যে মনটার মধ্যে ভালো লাগে না। কা রুমে যে তোর ভালো লাগে না কিনলে? তোমার জন্য। আর জন্য নাকি তোর আগের বোর জন্য? তুমি বিশ্বাস করো, সত্যি কথা বলতে আছি, তোমার জন্য এই মনটার মধ্যে কেমন জানি পুরিয়ে পুরিয়ে উঠতে আসছে। কিন্তু তলে তলে তো তুই ঠিকই হাতেনের কথাই চিন্তা করো। আচ্ছা তুই আর একটা কথা কসেন, তুই আরে বেশি পছন্দ করো না তোর আগের বোরে বেশি পছন্দ করো? তুমি কি বলতে আছো? তুমি বলতে পারলা আমার আগের স্ত্রীকে তুমি দেখো নাই? হে তো মোটামুটি, আর তোমাকে তো প্রথম দেখার পরই তোমাকে আমার কলজের মধ্যে লাগিয়ে গেছিলে। হেফিনি তো কারণে অকারণে খালি তোমাদের বাসায় আসতাম, তোমাকে 1 ফিট দেখনের ফিরনে। সত্যি কইতেছ? অবশ্যই সত্যি বলতে আছি, সত্যি বই, মিথ্যা তো আমি কোনোদিন বলি না। মিথ্যা তুমি বলতে ভুলেই গেছি, ওই যে ও না মানে এমনি ভুলে গেছি। এই ল বাসায় ল, রাগারাগি করিও না, স্বামী স্ত্রী রাগারাগি করলে মনটা ভালো লাগে না। ল ল ঠিক আছে, আপা চা বানাইছে, চা খাই তারপরে যাবো। চা কি খাওয়া নাকি বাইরে যাই চা কেমন? ল না না চলো, আপা চা বানাইছে। আপনি অয়ন? জি, আপনি? আপনি আমাকে চেনবেন, আমি আপনাকে চিনি। আমি পলাশ, সুমনের বন্ধু। ও, আপনি সুমনের বন্ধু? হ্যাঁ, সুমন যেহেতু আপনার বন্ধু, ধরে নিতে পারেন আমি আপনারও বন্ধু। ঠিক আছে, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। দেখুন, আমি আপনার ব্যাপারে খোঁজ খবর রেখেছি। আপনি যে এই বাড়িতে থাকেন তাও আমি জানি। ইচ্ছা করলে অনেক আগে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারতাম, কিন্তু করিনি। এখনও পারি। সুমন যেহেতু জেলখানায়, আমি চাই যে সুমনকে আপনি একটু সাপোর্ট করুন। কি সাপোর্ট? ও যে ছেলেটিকে খুন করেছে, ওর পরিবারকে বোঝানো যে ও আসলে মার্ডারটা ও করেনি। আপনার কি ধারণা যে এই ব্যাপারে আমার কোনো হাত আছে? হ্যাঁ, এটা ঠিক যে সুমনের সাথে আবার একটা ঝামেলা হয়েছে, কিন্তু সুমনকে জেলে পাঠানো বা এসব ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু পাপাকে তো সুমন খুন করেনি। দেখেন, আমি বললাম তো, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমিও চাই ও যদি নির্দোষ থাকে তাহলে ও জেল থেকে বেরিয়ে আসুক। ঠিক আছে, চলুন আমরা কোথাও বসে আলোচনা করি। ঠিক আছে, চলুন। বড় ভাই, উনি কি ডা বিষয়টা তো ঠিক বুঝতে পারতেছি না। উনি আমার বন্ধু উকিল, বিষয়টা সিক্রেট তো, তাই সরাসরি ভিতরে নিয়ে আসলাম। কাম সারছে, উকিল কির ফিরনে? কেন, সেটা তো আপনার বলার জন্যই তারা আসতে বলছি। মানে হচ্ছে কি বড় ভাই, আপনি মানে বিষয়টা একটু, বিষয়টা সে জানে। কন কি জানে? আপনি হয়তো চিন্তা করতেছেন আমি তারা আপনার কাছে কেন নিয়ে আসলাম। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। উকিল সাহেব, আপনি তারা বুঝাইয়া বলেন। জি, তবে বলার আগে ওনার সঙ্গে আমার
পরিচিত হওয়া দরকার, ওনার সঙ্গে পরিচিত হই। আমি সিরাজ উকিল, জজকোর্ট, ঢাকা, বাংলাদেশ। আপনি তাহলে আমার আসল মক্কেল? কাম সারার জন্যই তো বড় ভাই আপনার কাছে আমার নিয়ে আসছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কিছুই বুঝতে পারতেছেন না। যে না, আমি আসলে কিছু বলতে পারতেছি না। বাহ, খুব খুশি হইলাম। কেন খুশি হইলাম সেটা বুঝছেন তো? কিছু লোক আছে বোঝার চেষ্টা করে না, না বুঝিয়ে বলে বুঝছি। এই ধরনের লোক সমাজে সবচাইতে বেশি। এরা বোঝার চেষ্টাও করে না। এই না বুঝে যখন বলে বুঝছি, এরাই কোর্টে জজের সামনে গিয়ে বলে তার উল্টাটা, তখনই সমস্যাটা হয়। এখন আপনি তাহলে ঠিকঠাক মতো বুঝাইয়া দেন, সে বুদ্ধিমান লোক, সব বুঝতে পারবে। জি, ঠিকই বলেছেন। সে যে খুব বুদ্ধিমান লোক তাকে দেখেই বোঝা যায়। আমার একটা প্রশ্ন আছে ভাই, আপনি যেভাবে কথা বলতে আছেন উকিল সাহেব, হয়তো ওই যে টেলিভিশনে কি জানি ওই টক সমক্স করে না, সেইরকম মনে হইতে আছে। বলেন আপনি মেহরবানি করে, আমি বুঝতে পারবো না। আমি সংক্ষেপে বলছি, এই মিঠু ভাই আমার খুব কাছের লোক, আমিও মিঠু ভাইয়ের কাছের লোক, আবার মিঠু ভাই আপনারও খুব কাছের লোক। ও ভাই, মুইও তাহলে আপনার খুব কাছের লোক। অবশ্যই, আপনিও আমার কাছের লোক। এই জন্যই তো মিঠু ভাই আপনার সমস্যার কথা সব খুলে আমাকে বলছে এবং আমাকে ডেকে আনছে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। একটু ধৈর্য ধরুন, আমি আপনার সমস্যাটা সুন্দরভাবে সমাধান করে দেব। কাম সারছে। ও ভাই, আমার আবার কি সমস্যা? কেন, আপনার বাড়ির সমস্যা? আরে ভাই, এই বাড়িটা তো আপনার নামে না, আপনার মৃত স্ত্রীর নামে। এই বাড়িটা আপনার নামে নিতে হইব না? শোনেন, আপনার নামে যদি বাড়িটা না করেন তাহলে তো যে কোনো সময় আপনার মৃত স্ত্রীর আত্মীয়গণ এসে ওয়ারিশ দাবি করবে। উকিল সাহেব, আপনি বোধহয় বিষয়টা জানেন না, আমার মৃত স্ত্রীর কোনো আত্মীয় স্বজন নাই। আপনি ভালো মানুষ দেখে সেটা বুঝতে পারতেছেন না। এই আত্মীয় স্বজন গজাইতে কতক্ষণ? বড় ভাই, সে কি বলতে আছে, তার কথা শুনে তো আমার টেনশন বাড়িয়ে যেতে আছে। আর টেনশন বাড়িয়ে গেলে আমার একটু পর পর পানি খাইতে হয়, আর একটু পর পর পানি খেলে ওই ছোটো করে দৌড় দিতে হয়। উকিল সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি বাইরে বাইরে সব বুঝায় বলবো। আপনি খালি বলেন কিভাবে সম্পত্তি ওনার নামে হবে। দেখেন পলাশ ভাই, আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। পাপ্পার ফ্যামিলির সাথেও কি কোনো প্রকার যোগাযোগ হয়নি? জি না। সুমন বলল আপনি নিজেই নাকি ওর খুনের মামলাটা করিয়েছেন। সুমন এটা না জেনে বলেছে, হতে পারে মিথ্যে কথা বলেছে। আপনি পাপ্পার বাসায় যান, ওদের পরিবারের কেউ তো আমাকে চেনেই না। কিন্তু ওর বোনকে ভাগিয়ে নিয়ে আপনি অন্যায় করেছেন। পলাশ ভাই, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? আমার ভালোবাসার কথা আসছে কেন? সামান্তার সাথে আমার একটা রিলেশন ছিল। এটা ঠিক যে সামান্তার পরিবার বা সুমন কেউ রিলেশনটা মেনে নেয়নি। সামান্তার হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যায়, তারপর সামান্তার ফ্যামিলি সামান্তার মোবাইল কেড়ে নেয়, সামান্তাকে বাসায় আটকে রাখে। সে আমার সাথে বা আমাদের বন্ধু বান্ধব কারোর সাথে যোগাযোগ করতে পারে না, বিয়ের খবরটা পর্যন্ত আমাকে জানাতে পারেনি। তারপর হঠাৎ করে একটা বয়স্ক লোকের সাথে সামান্তার বিয়ে হয়ে যায়। সামান্তা বিয়ের পর যখনই সুযোগ পায় সাথে সাথে আমাকে ফোন করে, তারপর আমাকে বলে যে আমি যদি তাকে সত্যিকারের ভালোবাসি তাহলে যাতে তাকে নিয়ে পালিয়ে যাই। আমি কিন্তু সামান্তাকে সত্যিই ভালোবাসি। সুযোগ বুঝে সামান্তাকে নিয়ে আমি পালিয়ে যাই। এখন আপনি বলেন, সত্যিকারের প্রেমিক হিসেবে আমি কি কোনো অন্যায় করেছি? এই পালিয়ে যাওয়াটা বিয়ের আগেই তো করতে পারতেন। আপনাকে বললাম না, সামান্তা বিয়ের আগে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি, তার মোবাইল কেড়ে নিয়েছিল। কিন্তু সামান্তা কেমন কোথায়? আমি জানি না, কক্সবাজার হারিয়ে গেছে। এ কথা বললে কেউ কি বিশ্বাস করবে? আমি জানি যে মানুষ বিশ্বাস করবে না, কিন্তু দেখেন, আমি জানি ওর ছোটো বোনটা মারা গেছে, ওর ভাই জেলে, তারপরও আমি সামান্তাকে আটকে রাখবো এত খারাপ মানুষ আমি না। তাহলে এখন সামান্তা গেল কোথায়? আমারও তো সেই একই প্রশ্ন, সামান্তা গেল কোথায়? আমি ওকে হন্যে হয়ে অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। আপনি জানেন, আমি সামান্তার হাজব্যান্ডের অফিসে পর্যন্ত গিয়েছি। সামান্তার ফ্যামিলি কোনোভাবেই মানতে রাজি না যে আমি জানি না সামান্তা কোথায় আছে। আচ্ছা পলাশ ভাই, আমি কিন্তু সামান্তাকে সত্যিই ভালোবাসি। সামান্তা যখন আমাকে বলেছে সে বয়স্ক লোকটার সংসার করবে না, দরকার হলে সে আত্মহত্যা করবে, আমি কি চুপ করে বসে থাকতে পারি? ও খুব জেদি মেয়ে। আমি কোনো কিছু ভাবতে না পেরে ওকে নিয়ে পালিয়ে গিয়েছি।
এক্সকিউজ মি। জি বলেন। আচ্ছা, এখানে শিল্পী জর্জ সুইট সাহেবের বাসা কোনটা বলতে পারেন? ওই মিয়া, শিল্পী জজ সাহেবের বাসার সামনে খাড়া এখন। আচ্ছা, এটাই তাহলে শিল্পী জর্জ সাহেবের বাসা? জি। আচ্ছা, আপনি কি শিল্পী জর্জ সুইট? আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। দেখেন তো কি অবস্থা, আপনার এত সুন্দর চুল দাড়ি এসব দেখে তো আমার আগেই বোঝা উচিত ছিল আপনি শিল্পী জর্জ সুইট। আচ্ছা ভাইয়া, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ বলেন? আমার একটা ছবি এঁকে দিবেন, আমার না অনেক দিনের শখ। আপনার সম্মানী যা লাগে আমি দিয়ে দিব। টাকা দিতে পারবেন? অবশ্যই পারবো। কত? আপনি কত চান? 1000 টাকা। 1000 টাকা? ঠিক আছে, আমি দিয়ে দিব। অ্যাডভান্স দিতে পারবেন? জি জি ভাইয়া, আমি দিতে পারবো। দাঁড়ান। ঠিক আছে, আসেন। আপনার কথা মতো সব কিছু খুলিয়ে তারে বললাম, সেও দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষেই বলল। কিন্তু কথা হচ্ছে ভাই, আপনার সাথে যেভাবে কথা হয়েছে সব কিছু ঠিক থাকবে তো? আরে কি আরো ঠিক থাকবে না, সব কিছু ঠিক থাকবে। আপনি খালি একটা অপশন খুঁজে বার করেন, যাতে করে এই সম্পত্তিটা তার নামে না দিয়ে সরাসরি আমার শালীর নামে হয় কিনা। সেইটা কি করে সম্ভব? আপনার শালী তো আর ওয়ারিশ না। আরে ভাই, আমার শালী যে তার ওয়ারিশ না সেটা তো আমি ভালো করেই জানি। ওই যে কথায় কয় না, আইনের মায়ের প্যাঁচ, আপনি ওই ধরনের একটা মায়ের প্যাঁচ আছে কিনা সেই জন্য কইলাম। না না ভাই, সেই ধরনের কোনো মায়ের প্যাঁচ নাই। মৃত স্ত্রীর সম্পত্তি সে পাবে, তার যদি কোনো ওয়ারিশ না থাকে তাহলে আপনার শালীই পাবে। আরে ভাই, সেটা তো সহজ হিসাব। আমি যদি সহজ হিসাবই করি তাহলে আপনার এটাই কানছি কেন? উকিলের কেরামতি কিছু দেখান। আরে ভাই, আমি তো আপনার ঠকাবো না। না না, কেরামতি তেমন কিছু নাই। এক কাজ করেন, আপনি আগে কাগজপত্রগুলো দেন। শোনেন ভাই, কোর্ট তো আর মুখের কথায় চলে না, কোর্ট চলে ডকুমেন্টে। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডকুমেন্ট আপনার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ওই যে আপনার বসের শালার কেসের ব্যাপারে তো কিছুই বললেন না। ও ওটা পরে হবে, ওই বসের মন মেজাজ ভালো না, ওটা পরে হবে ভাই। ঠিক আছে। হ্যাঁ, কি সুন্দর, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। মুগ্ধ করার জন্যই তো তোমারে নিয়ে আসছি। আল্লাহ, কি সুন্দর ছবি। তুমি বসো। বসতেছি ভাইয়া। ভাইয়া, আমার ছবিটা কিন্তু ঠিক এই রকম হতে হবে। তুমি কি ছেলে না মেয়ে? মানে? এই যে একটা মেয়ের ছবি দেখে বলছো যে ঠিক এই মেয়ের মতোই তোমার ছবি হতে হবে। আরে না 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 ভাইয়া, আমি বলতে চাচ্ছি আমার ছবির স্কেচটা ঠিক এই রকম হতে হবে। ছবির স্কেচ কীরকম হবে সেটা কি তুমি বলবা না আমি বলবো? শিল্পীকে? জি, আপনি। তাহলে কি তুমি ডিরেকশন দিবা? না না, সরি ভাইয়া। সরি, কথা কম বলবা। কথা কম বলা খুব ভালো, কথা বেশি বললেই শিল্প ধ্বংস। ঠিক আছে? জি ভাইয়া। বসো। জি ভাইয়া, বসতেছি। মান্তার কোনো খোঁজ জানে না? জি ভাইয়া, ওর কথা শুনে সেটাই মনে হয়েছে। ও তো তোমাকে মিথ্যেও বলতে পারে। মিথ্যে বললে আমি হয়তো বুঝতে পারতাম। ওর কথার মাঝে অনেক হতাশা ছিল, আর গত 2 দিন যাবৎ পর্যবেক্ষণ করে যা বুঝলাম ও সত্য কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে বস, এখন তাহলে আমরা কি করব? আমরা তো ম্যাডামের কোনো সন্ধানই করতে পারতেছি না। এইভাবে ম্যাডামরে পাওয়া যাবে না বস। তাহলে কিভাবে পাওয়া যাবে মিঠু? আপনি যদি কিছু মনে না করেন, আমার মনে হয় এখনই আপনার পুলিশ ইনফর্ম করা উচিত। অনেক দিন তো হয়ে গেল, কতদিন আর মান সম্মানের কথা চিন্তা করবেন? তুমি কি বলছো, তুমি কি বুঝতে পারছো? জি বস, এছাড়া আর কোনো উপায় নেই। আমারও মনে হয় ব্যাপারটা পুলিশকে জানানো উচিত, এবং সেটা আজকেই।
বিষয়টা দেখছে। এখন তার উপর ডিঙিয়ে গিয়ে যদি আমি আবার উকিল সাহেবের সাথে কথা বলি তাহলে সে সেটা তো মাইন্ড করবে না। আমি তো ছেলেটাকে নিয়ে বড় টেনশনের মধ্যে আছি। তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? তুমি এক কাজ করো, তুমি বরং আমার বাসায় চলে যাও। ওর একটা দরকার, সেজন্য আমাকে ডেকেছি। নর্মাল ছবির চেয়ে বিমূর্ত ছবির মূল্য অনেক বেশি। পাতার সামনে কোন এরকম করে বলে টাঙ্গিয়ে লই যায় আর কোনোদিন কোন হয় না বলছ। ভাইয়া সম্ভবত আজকে থানায় যাবে, তোমার নামে মামলা করবে। বিষয়টা পুলিশকে ইনফর্ম করা দরকার। আমরা তো তোমাকে অনেক আগেই বলেছিলাম। আপনার থানা ফর্মালিটিসগুলো শেষ করুন, আমি দেখছি এটা কি করা। আমি জস ভাইয়া আপনি যে কি বলেন, উনি তো